আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছো? আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা পড়বো মিয়োসিস। অলরেডি আমরা কোষ বিভাজনের 3টা লেকচার শেষ করেছি, তাই না? আমরা গত 3 লেকচার কি কি পড়ছিলাম মনে আছে? ওই যে আমরা পুরো এমআইটিসিসটা শেষ করেছিলাম। 5টা পর্ব ছিল, প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ ইত্যাদি অনেকগুলো ছিল। সবগুলো শেষ করছি। তারপর ইন্টারফেসে প্রায় 2টা গ্যাপ ছিল, একটা ধাপ ছিল, সবগুলো শেষ করছি। আজকে আমরা শুরু করবো মিয়োসিস। ওকে, টেনশন করার কিছু নাই, খুবই সহজ এটা। ওই এমআইটিসি যা পড়ছি না, ওইগুলাই ঘুরে ফিরা, একটু ডিফারেন্স। সে নিয়ে আসলে টেনশন করার কিছু নাই, একটু মনোযোগ দাও, দেখবো খুব সহজ। ওকে, শুরু করবো মিয়োসিস। আচ্ছা, মিয়োসিস সম্পর্কে আমরা প্রথম লেকচারে আমরা কিছু ডিটেলস বলেছিলাম, যে এমআইটিসি সম্পর্কে কিছু ডিটেলস বলেছিলাম, মাইটোসিস সম্পর্কে কিছু ডিটেলস বলেছিলাম, মিয়োসিস সম্পর্কে কিছু ডিটেলস বলেছিলাম, মনে আছে? সেখানে আমরা মিয়োসিস সম্পর্কে বলেছিলাম, স্যার মিয়োসিসটা হচ্ছে হ্রাসমূলক বিভাজন। কেন বলেছিলাম? যে এই মিয়োসিস থেকে একটা থেকে 4টা কোষ তৈরি হয়, কিন্তু প্রথম যে মাতৃকোষে যে ক্রোমোসোমের সংখ্যাটা, অপত্য কোষে ওই ক্রোমোসোমের সংখ্যাটা অর্ধেক হয়ে যায়। স্যার বুঝি না। আচ্ছা ঠিক আছে বাপ, বোঝার দরকার নাই, আজকে 100% ক্লিয়ার হয়ে যাবে। এবার আসো মিয়োসিস, একটু ফলো করো। এই যে মিয়োসিস না, এই মিয়োসিস শব্দটা মূলত আসছে মিয়ম থেকে, যেটার বাংলা অর্থ দাঁড়ায় হ্রাস পাওয়া। মূলত আমরা এজন্য এটাকে মিয়োসিস বলে থাকি, যেহেতু ক্রোমোসোম সংখ্যা অর্ধেক, ওই অর্ধেকটাকে একটু সহজ ভাষায় প্রকাশ করার জন্য আমরা বলি হ্রাসমূলক বিভাজন। সেজন্য লিখে রাখতে পারো যে মিয়োসিসকে আমরা বলি হ্রাসমূলক বিভাজন। হ্রাসমূলক বিভাজন। ওকে, আচ্ছা। এবার আসো মিয়োসিস কি, কাকে বলে, এটা কত প্রকার, এ সম্পর্কে আমরা জানবো। এবার আসো আমরা সংজ্ঞাটা করবো। মিয়োসিস আসলে কি? আসলে অলরেডি আমি বেশ করে বলছি, তারপরে একবার লিখে দিচ্ছি। দেখো কি বলছে, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ, কি বলছে? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে, কোথা থেকে? মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। তাহলে কয়টা থেকে পড়লে? একটা মাতৃকোষ থেকে 4টা হয়ে গেল, ছিল একটা, হয়ে গেল টোটাল 4টা সৃষ্টি হয়। এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোসোম সংখ্যা, নতুন এই যেগুলোর ভিতরে যে ক্রোমোসোম আছে না, এই ক্রোমোসোম সংখ্যাগুলো এই মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়। যেহেতু সেটা অর্ধেক হয়ে গেল, কি হইল রে? কমে গেল। সেটা আমরা আরো সহজ প্রমিত বাংলা ভাষায় বলি কি? হ্রাস পাওয়া, হ্রাস পাওয়া। যেহেতু সেটা হ্রাস পাইছে, সেহেতু আমরা এই বিভাজনকে বলি মিয়োসিস কোষ বিভাজন। তাহলে কি সংগ্রাম মনে থাকবে না? যে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয় এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোমের সংখ্যার অর্ধেক হয়ে যায়, তাকে আমরা বলি মিয়োসিস। রাইট? এবার কিছু প্রশ্ন থাকতে পারে যে আসলে স্যার মিয়োসিস কে আবিষ্কার করলো, কোথায় দেখলো, তাই না? প্রত্যেকটাতে আছে। আমরা দুই একটা লাইন মনে রাখবো, এগুলো চেঞ্জ করেছিল, মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো পরীক্ষা আসে এবং আসবে, ঠিক আছে? সেজন্য জাস্ট 3টা কথা মনে রাখবা। নাম্বার 1, এই যেটা হ্রাসমূলক যে বিভাজন, সর্বপ্রথম কি আবিষ্কার করছে? এটা আমি লিখে রাখছি এখানে, যে হ্রাসমূলক কোষ ফার্স্ট মানে সর্বপ্রথম আবিষ্কার করছে স্টার্স বুর্গার বা স্টার্স বার্জার। ও স্যার, বুর্গার আর বার্জার, বুর্জার মানে কি স্যার? কাইন্ড হচ্ছে এটা বানানটা, ইংলিশ বানানটা যদি দেখো তাহলে এখানে জি দিয়ে লিখে, ঠিক আছে? এরকম লিখবা বুর্জা। না আমি কি উচ্চারণ করি স্যার, বুর্গার না বুর্জা? সেজন্য আমি 2টা লিখে রাখছি বাপ, আমি নিজেও জানি না, ঠিক আছে? জাস্ট আপনি এই যে বুর্গার থাকলে বুর্গার, বুর্জার থাকলে বুর্জার, যে কোনো একটা দিয়ে দিই। স্যার কেন স্যার? যে কোনো একটা হইলে তুই তো, আসলে কথা হচ্ছে, আচ্ছা ধরো তো কোথাও যদি, এই যে এটা কি, আচ্ছা বলো, এটা এটা বলো তো মানে, আমরা যে জেনারেল লিখি, জেনারেল, জেনারেলে কি থাকে? জি, তাই তো? আবার আমরা বললে গেম, গেমে কি থাকে? GAM, গেম, তাই তো? তাহলে জেনারেল আপনি কেন বলেন না জেনারেল? আর গেমকে কেন বলেন না আসলে জেম? কেন বলেন না? এটা গ্রামাটিক্যাল একটা বিষয় আছে। সেম কাহিনী, তার নামের ক্ষেত্রে তো আমি বুঝতে পারতেছি না এটা কি গ্রামাটিক্যাল নাকি নর্মালি। সেজন্য আমি 2টা লিখে রেখেছি, স্যার আপনি স্টার্স কলকাতা তো বাজার, যেটা মন চাই ওটা দিয়ে দিন। ওকে, নো টেনশন। তাহলে মনে রাখবা, হ্রাসমূলক কোষ বিভাজনের যে ফার্স্ট আবিষ্কার সেটা হচ্ছে স্টার্স বার্জার। এই এই যে স্টার বার্জার, সে মূলত এটা দেখেছিল একটা পুষ্পক উদ্ভিদে। কোথায় দেখেছিল? সে ফার্স্টে দেখেছিল একটা পুষ্পক উদ্ভিদ, একটা পুষ্পক উদ্ভিদ, এটা পুষ্পক উদ্ভিদ। তাহলে কি বুঝলেন আপনি? যে হ্রাসমূলক যে পুষ্প প্রথম যে দেখেছিল স্টার্স বার্জার বা বুর্গার, সে দেখেছিল এটা পুষ্পক উদ্ভিদের মধ্যে। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই হ্যাপ্লয়েড সংখ্যক যে ক্রোমোসোম সংখ্যা, হ্যাপ্লয়েড সংখ্যক যে ক্রোমোসোম সংখ্যা,
সেটা প্রত্যক্ষ করেন বিজ্ঞানী হাউসার এবং বেনেডিক্ট। কে? বিজ্ঞানী হাউসার এবং বেনেডিক্ট। কি বললাম? হ্যাপ্লয়েড সংখ্যক যে ক্রোমোসোম সংখ্যা সেটা প্রত্যক্ষ করেন বিজ্ঞানী হাউসার এবং বেনেডিক্ট। তারা অ্যাকচুয়ালি এটা দেখেছিল, এই ক্রোমোসোমটা অ্যাকচুয়ালি তারা দেখেছিল এসকারিস নামক একটা ক্রিমের দেহে। কি? এস কপ দিস এসকারিস নামক একটা ক্রিমি আছে, ওই ক্রিমের দেহতে মূলত এই বিজ্ঞানী হাউসার এবং বেনেডিক্ট এই হ্যাপ্লয়েড সংখ্যক কিছু ক্রোমোসোম সংখ্যা প্রত্যক্ষ করলো। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? দেখো টানা মুখস্থ করতে এখানে বোঝার কিছুই নেই। এটা জাস্ট কি আবিষ্কার করছে, এটা কি বোঝার কিছু আছে? কি আবিষ্কার করছে এটা জাস্ট নামটা মনে রাখবা। এবং সর্বশেষ ফাইনালি যেটা মনে রাখবা, যে গুল কৃমি আছে না, গুল কৃমি, এটা কিন্তু জাস্ট এসকারিক নাম, এটা কৃমি, এটা হচ্ছে স্পেসিফিক। গুল কৃমিতে হ্রাসমূলক বিভাজন প্রত্যক্ষ করেন বিজ্ঞানী গুবেন। এই তিনটা লাইন একটু কষ্ট করে ভাব মনে রাখো, এগুলো পরীক্ষা আসবে, ঠিক আছে, এমসিতে আসবে। তবে হ্যাঁ, আপনি তো বলতে পারেন স্যার তিনটা তো সেম লাগছে, এটা ফার্স্ট আবিষ্কারক জাস্ট হ্রাসমূলক, আর একটা হ্যাপ্লয়েড, একটা গুল, পুরোটা সেম না, কথাগুলো আসলে কিরকম একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তাই না? সেজন্য আমি জাস্ট দুইটা নিনজা টেকনিক দিব, এগুলো আমি আমার পার্সোনাল অপিনিয়ন, আপনি যেভাবে মন চায় ঠিক সেভাবে মনে রাখতে পারেন। আমি যেভাবে মনে রাখি, দেখো এখানে কি আছে, দেখো তো কি বলছে, হ্রাসমূলক না, হ্রাসমূলক না, হ্রাসের সর্বপ্রথম কি আছে, র হ, আর নিচে এটা কি, এটা আছে না, কি জফলা না, না রফলা, আজ যাই সেটাই হোক, এটা কি এরকম আছে না, হ্রাসমূলক র আসে না, র। সেম ভাবে এই স্টার্সের দেখো টোয়ের নিচে কি আছে, এই যেটা আছে না, টোয়ের নিচে এটা আছে না, তাহলে কি মনে করো, যে হ্রাসমূলক কোষ বিভাজন বললেই স্টার্স, হ্রাসমূলক বিভাজন বললে স্টার্স। এটা আমি আমার মতো করে পার্সোনালি মনে রাখতাম। আবার আমরা এটা কি, আমি এটা কি করতাম, যেখানে কি আছে হাউসার, হাউসার আছে না, এটা কি করছে হ্যাপ্লয়েড, কি আছে হাউসার হ্যাপ্লয়েড, হাউসার হ্যাপ্লয়েড, হাউসার হ্যাপ্লয়েড, হাউসার হ্যাপ্লয়েড। বুঝতে পারছেন? আমি আমার মতো করে বুঝলাম। বাকি যেটা গুলকিমি, গুলকিমি মানে গুগল, কারণ বাকি এই দুইটা মনে রাখলে একটা তো অটোমেটিকলি মনে থাকবে, তাই না? আচ্ছা ঠিক আছে, এগুলো হচ্ছিল মোটামুটি একটা টেকনিক আর কি, আপনি চাইলে এটা মনে রাখতে পারেন। এছাড়াও মিওসিস সম্পর্কে আমাদের আরো কিছু জানতে হবে, যেমন মিওসিসটা আসলে অ্যাকচুয়ালি কি, কয়টা ধাপ করে মনে আছে? আমি যে বলেছিলাম, মনে আছে তোমাদের? মিওসিস মেইনলি কয়টা ধাপ করে? দুইটা ধাপ করে। না একটু দেখো, আমরা বলেছিলাম এই যদি একটা কোষ হয়, এই যদি একটা কোষ হয়, ফার্স্টে কি হয়, এরকম দুইটা বাচ্চা কোষ দেয়, তারপর এগুলো আবার বিভাজন হয়, মনে আছে? তখন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে কি ঘটলো কাহিনী, ফার্স্টে এখান থেকে এখানে, এটা কি মিয়োসিস হয়েছে না, মিয়োসিস, আবার কি এখানেও কিন্তু মিয়োসিস ঘটেছে, মিয়োসিস ঘটেছে। সেজন্য মনে রাখবা মিয়োসিসের দুইটা ধাপ হয়, একটা ধাপের নাম হচ্ছে মিয়োসিস এক, আর ধাপের নাম হচ্ছে মিয়োসিস দুই। কি বুঝলেন? মিয়োসিস মনে আছে, আমরা বলেছিলাম মিয়োসিস মেইনলি দুইটা ধাপ হয়, এই দুইটা ধাপের মধ্যে একটা হচ্ছে মিয়োসিস এক, একটা হচ্ছে মিয়োসিস দুই। এই যে মিয়োসিস এক আছে না, এই মিয়োসিস এককে আবার চারটা ধাপ, এই মিয়োসিস একটা মানে এই একটা থেকে এটা আর সম্পূর্ণ হতে হলে চারটা ধাপ সে পাড়ি দিতে হয়। এই চারটা ধাপ কি কি? এই চারটা ধাপ হচ্ছে, নাম্বার এক হচ্ছে প্রোফেজ, প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক। বুঝতে পারছো? তাহলে মিয়োসিস একের মধ্যে চারটা ধাপ, প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক। স্যার আপনি তো এমাইটোসিস এর গুলাই বললেন, আরে বাপরে ওইগুলাই ঘুরে ফিরে কিন্তু ওই মিয়োসিস একের মধ্যে, জাস্ট এখানে প্রো মেটাফেজটা নাই, বুঝে গেছে? আবার সেমলি এই যে মিয়োসিস দুই, এই মিয়োসিস দুইটাও কিন্তু আবার চারটা ধাপে সম্পন্ন হয়, মানে চারটা ধাপ সে পাড়ি দিয়ে তারপরে এগুলোতে কনভার্ট হয়। তাহলে এটা কি? নাম্বার এক হচ্ছে প্রোফেজ, প্রোফেজ দুই, তারপর হচ্ছে মেটাফেজ, মেটাফেজ দুই, তারপর হচ্ছে অ্যানাফেজ দুই, তারপর হচ্ছে টেলোফেজ, টেলোফেজ দুই। তো আপনি কি বুঝলেন? মানে কি বুঝলেন? এই কি বুঝলেন? খুবই সহজ বিষয়। মিয়োসিস দুইটা ধাপে হয়, একটা হচ্ছে মিয়োসিস এক, একটা হচ্ছে মিয়োসিস দুই। মিয়োসিস একের মধ্যে আবার চারটা ধাপ, প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক এবং টেলোফেজ এক। মিয়োসিস দুই আবার চারটা ধাপ, এটা হচ্ছে প্রোফেজ দুই, মেটাফেজ দুই, অ্যানাফেজ দুই এবং টেলোফেজ দুই। খুব সহজ বিষয়। এখন শোনো, এই শোনো, এই শোনো, এদিকে একটু ফলো করো, মানে পরিচিত শব্দ আসছে জন্য এদিক সেদিক টাকা শুরু করছো, এটা কি?
এই যে দেখো, একটু ভালো করে দেখো, এই যে প্রফেস এক আছে না, এই প্রফেস এক, এই প্রফেস একটা সম্পূর্ণ হতে হলে আর 5টা ধাপ তাকে পাড়ি দিতে হবে। কি বুঝলেন আপনি? এই প্রফেস একটা পাড়ি দিতে হলে আর 5টা ধাপ তাকে সম্পন্ন করতে হবে। তাহলে এই 5টা ধাপ কি? আমি এই পাশে লিখতেছি, যে এই পাশে লিখতেছি, এই যে এই পাশে লিখতেছি। তাহলে টোটাল কয়টা ধাপ পাড়ি দিতে হয়? 5টা। 1 2 3 4 5। আচ্ছা, তোমাদের মধ্যে একজন প্রশ্ন করেছিল, স্যার আপনি তো স্যার আপনার অর্ধাঙ্গিনীর স্যার, আপনার জিএফ এর স্যার নাম বললেন না স্যার, বা আপনার আদৌ জিএফ আছে কিনা একটু বললেন না স্যার। দেখো আসলে আমি এটা বলে কারো গায়ে আগুন ধরাতে চাই না, তারপরে বলে দেই। আচ্ছা বলো তো, জীবন স্যারটা স্যার না, স্যার হলে জিএফ একটু একটু ভাবসাব থাকবে না? তো আমি অনেক খুঁজতে 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 বাংলাদেশে আর আমার মনের মতো কোনো জিএফ পাই না, বুঝছো। পরে করে ভাবলাম দেখ, আমার মনে হয় আমার লেভেলের মনে বাড়ির মানুষ নাই। পরে ভাবলাম বাংলাদেশে না থাকলে তো বিদেশে থাকতে পারে, তাই না? আর তার চেয়ে বড় কথা হচ্ছে জীবন স্যার, তো তো স্যারের জিএফ কে বাংলাদেশ হয়, তো বিদেশে নিতে হবে। তাই আমি সর্বশেষ খুঁজতে খুঁজতে দেশের বাইরে একজনকে পাইছি ইউরোপ কান্ট্রিতে, ওরে নিয়ে আলহামদুলিল্লাহ আছে আমি, বুঝছো। কি ও স্যার, তাহলে কি আপনি নামটা বলবেন না? নাম বলে তো তোমরা বুঝবাই না, মানে যেহেতু বিদেশি ওর নামটা একটু অকওয়ার্ড, বুঝছো, তোমরা উচ্চারণ করতে পারবে না। কি আচ্ছা ঠিক আছে, আমি লিখে দেই, ঠিক আছে, তোমরা এটা না আমি বলে আসো, তোমাদেরকে উচ্চারণ করতে পারবো না। কি জীবন স্যার, তাহলে জিএফ এর নামটা তোমরা জানাই যাও, যাও জেনে যাও। ওর নাম হচ্ছে লেজা পেডিটা, লেজা পেডিটা। জীবন স্যারের জিএফ এর নাম কি রে? লেজা পেডিটা। একটু উচ্চারণ করতে করতে একটু কষ্ট হতে পারে, যেহেতু সেটা বিদেশি, তো এটা ভাব আছে না। লেজা পেডিটা, কি কি নাম দেখো তো, কি বলছি? লেজা পেডিডা, লেজা পেডিডা। টাক। ওকে, এগুলো বাদ দাও। আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম প্রফেস একে। প্রফেস একের মেইনলি ধাপ হচ্ছে 5টা। কি কি ধাপ স্যার? নাম্বার 1, লেপটোটিন, লেপটোটিন, লেপটোটিন। নাম্বার 2, জাইগোটিন, জাইগোটিন। নাম্বার 3, প্যাকাইটিন, প্যাকাইটিন। নাম্বার 4, ডিপ্লোটিন, ডিপ্লোটিন। নাম্বার 5, ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিস। আচ্ছা, এগুলো হয়তো আপনাদের কাছে একটু উগান্ডার ভাষা মনে হতে পারে, কঠিন মনে হতে পারে, ঠিক আছে। প্রথম প্রথম তো কয়েকবার পড়লে এগুলো এজ হয়ে যাবে। তাহলে কি বললাম? লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। যে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস মনে রাখবে, বেশ কয়েকবার পড়বা। যদি স্যার শব্দগুলো মনে আছে কিন্তু স্যার সিকোয়েন্স বাই সিকোয়েন্স মনে থাকে না স্যার, কি করবো স্যার, অনেক হতাশ স্যার, হোক বেড়া। যেমন স্যার জিএফ এর নাম মনে রাখতে পারবো না, লেজাপিটিটা, ওই নামটা মনে রাখলে না। কেন স্যার, আপনার জিএফ এর সাথে এটার রিলেশনটা আসলে কি? হবে না জিএফ। দেখো জীবন স্যারের আসলে জিএফ টিএফ বলতে কিছু নাই রে। দেখো কি লিখছি এখানে, লে আছে না, লে এ লে মানে হচ্ছে ল্যাপটোটিন, যা আছে না, যা মানে জাইগুটিন, এ আছে না, এটা মানে পেকাইটিন, ডি আছে না মানে ডিপ্লোটিন, ডা আছে না মানে ডায়াকাইনেসিস। স্যার আপনি আমাদের বিশ্বাস নিয়ে এরকম খেলা বলতে পারেন না স্যার, এ হতে পারে না স্যার, আমরা বিশ্বাস করি না। থাক বেটা থাক, জাস্ট ঠিক আছে, এটা লেজার পেটিটা মনে রাখবা, তাহলে 5টা অটোমেটিকলি মনে রাখতে পারো। এবার আসুন, এই 5টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, এনাফেস, টেলোফেস। এই 5টা যেরকম ইম্পর্টেন্ট, তার যে শতগুণ ইম্পর্টেন্ট হচ্ছে এই লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। আজকে আমরা এই 5টা শেষ করার ট্রাই করব, সর্বোচ্চ চেষ্টা করবো 5টা শেষ করা। যদি থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসে দেখে দিব। তাহলে আজকে আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি, লেপটোটিন দিয়ে শুরু করবো। ওকে, আচ্ছা এদিকে এবার আমরা কি করবো? লেপটোটিন। আচ্ছা বলো তো, লেপটোটিন আসলে কি? এটা হচ্ছে মিওসিস আছে না, আমাদের মিওসিস কোটা দুইটা, মিওসিস একের মধ্যে প্রোফেজ একের মধ্যেই যেটা পাওয়া যায়, তাই না? তো সেজন্য আমরা লিখে রাখছি, এরকম আমরা করবো মিওসিস একের, মিওসিস এক এর প্রোফেজ এক এর উপপর্ব সমূহ বা উপপর্যায় সমূহ বা উপধাপ সমূহ, যেটাই বলো না সেটাই রাখবো। তো আমরা ফার্স্টে শুরু করবো লেপটোটিন। ওকে, লেপটোটিন। আচ্ছা এই লেপটোটিন বানানটা যদি একটু ফলো করা হয়েছিল, এদিকে এদিকে, লেপটোটিন বানানটা যদি একটু ফলো করো, তাহলে এই যে আছে না লেপটোজ, এটার বাংলা অর্থ দাঁড়ায় চিকন।
আর টিন মানে সুতা। ওকে, এটা মনে রাখো, টিন মানে সুতা। প্রত্যেকটাতে কিন্তু লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, টিন শব্দ আছে না? টিন মানে সুতা, আর ল্যাপটোস মানে চিকন। মজার কাহিনী হচ্ছে লেপটোটিন আর প্রোফেস এই দুইটার বৈশিষ্ট্যগুলো সেম, দুই একটা লাইন একটু এক্সেপশনাল। আমি বুঝতে পারছি। প্রফেসে আমরা যা পড়েছি লেফটেন্যান্ট তাই পড়বো, এবং কমেটাতে যা পড়েছি আমরা জাইগোটিনে তাই পড়বো, এনাফেতে যা পড়েছি আমরা এই প্যাকাইটিনে তাই পড়বো। মানে কথা হচ্ছে আমরা ওই আগের গুলোর মতো পড়বো, দুই এক লাইন করে একটু ডিফারেন্স হবে, বাকি সব ঠিক আছে। ওকে, যেমন এই আমরা ফিগার আউটের দিকে আসি। ফার্স্ট অফ অল এই শোনো, আমরা ফিগার আউটের দিকে আসি, সেম আগের গুলা বলো তো, এটা কি? কোষ প্রাচীর। এর ভিতরে পাঁচটা কি কোষ ঝিল্লি, হয়তো আমরা আগে পড়ি না, এখন পড়তেছি, তাই তো? তাহলে বাইরের অংশটা তো আমরা কোষ প্রাচীর আমরা জানি, আর ভিতরটা কোষ ঝিল্লি, এটাও আমরা জানি। পুরোটা কি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পর্দারে কি বলে? নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার মেমব্রেন, তাই না? নিউক্লিয়ার ওয়াল, বা আপনি আরো কি কি বলা যেতে পারে, নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, তাহলে আপনি আপনার মতো করে লিখবেন, নিউক্লিয়ার মেমব্রেন লিখবেন নাকি নিউক্লিয়ার পর্দা লিখবেন, তাই না? বা নিউক্লিয়ার ওয়াল লিখবেন, যেটা আপনার মন চায় সেটাই লিখবেন। ওকে, তারপর আসুন, এগুলা কি? ক্রোমোসোম, এটা তো আমরা জানি। ক্রোমোসোম মধ্যে ঠিক মাঝখানটার নাম কি? সেন্ট্রোমিয়ার, এটাও আমরা জানি। নতুন করে জাস্ট একটা ওয়ার্ড ভাই, দেখো তো একটু ফলো করো। এই প্রত্যেকটাতে কি আছে? এটা কাটা খাস কাটা কি এটা আছে না? মনে হচ্ছে পেরেকমারা। এগুলোর নাম হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামের মধ্যে যে কাজ কাটা জিনিসগুলো দেখা যায় ওগুলোর নাম ক্রোমিয়াম। এ নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো, এখন হয়তো বোঝার প্রয়োজন নেই। ওকে, আমরা যখন ডাবল হেলিক্স পড়াবো তখন দেখবো। ওকে, এবার আসো, এই যেটার নাম কি? নিউক্লিয়াস, এটাও আমরা জানি। এটা আমরা জানি, তাহলে আমরা সব জানি। এছাড়া এখানে সাইটোপ্লাজম থাকে, এগুলো তো আমরা ওই যে আগে পড়ছি, সবগুলো ইন্ডিকেট করতে হয় না। পরীক্ষার হলে আপনি যে পুষ্পাচির, কোষঝিল্লি, এই দুইটা না দিলেও চলবে, চারটা দিলে এনাফ। বা নিউক্লিয়াস যদি না দেন তাও সমস্যা হয়, এই দুই তিনটা দিলেও চলবে। তবে আমরা যেহেতু নিজেদেরকে দাবি করি যে আমরা ভালো স্টুডেন্ট, আমরা অনেক কিছু জানি, সেজন্য আমাদেরকে সবগুলো জিনিস লিখে দিতে হবে। কিন্তু এখানে কি কি আছে? তো প্রমোশন গুলো কি চিকন না? যাকে এগুলো বাদ দাও, ফিগার মনে করো নাই। আমরা প্রফেসটা একটু মনে করি, প্রফেসে কি কি ছিল মনে আছে? এই প্রফেসে যা ছিল এবং তাই আমরা করবো। দেখো, শুরুতে আসো, নাম্বার ওয়ান, প্রমোশন গুলা চিকন সুতার মতো হয়। দেখো তো প্রমোশন গুলা চিকন সুতার মতো কিনা, ভালো করে দেখো। হ্যাঁ, তাহলে প্রমোশন গুলা চিকন সুতার মতো, এক নাম্বার। দুই নাম্বার দেখো, ক্রোমোসোম গুলো সংকুচিত হয় এবং জলবিয়োজন করে। ক্রোমোসোম গুলো কি? সংকুচিত হয়, জলবিয়োজন করে, মানে পরবর্তী ধাপে যাওয়ার এগুলো একটু সংকুচিত হয়ে যাবে, মানে হচ্ছে হাঁটো মোটা হইবে। তাহলে এটা কি হবে? সংকুচিত হবে। আর সংকুচিত হইলে কি হয়? জলবিয়োজন করে। ওই যে প্রফেসর বলেছিলাম ওই কাহিনীটাই, বুঝে গেছে? ওকে, তাহলে বোঝা গেল, চিকন হয় সেটা সংকুচিত হয়। সংকুচিত হওয়ার মানে কি? সেটা খাটো হওয়া, মোটা হওয়া, স্পষ্ট হওয়া, অর্থাৎ সেটা পানি জড়ে যাওয়া, জলবিয়োজন ঘটে। আর জলবিয়োজন হওয়ার মানে কি রে? ক্রোমোসোমের রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়া, এটা আমরা প্রফেসও বলেছিলাম। তারপর এবার আসো, এই যে কাহিনীগুলো ঘটলো এগুলো আমরা কেমনে দেখবো স্যার? এগুলো আমরা দেখবো আলোক অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে। সেজন্য আমরা লিখে রাখছি আলোক অনুবীক্ষণ যন্ত্রটা দৃষ্টিগোচর হয়। এরপর আসো, প্রাণী কোষের ক্ষেত্রে, এটা তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে বললাম। এই প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়? এই প্রাণী কোষের ক্ষেত্রে এটা লিখো, এটা ভালো করে দেখো। প্রাণী কোষের ক্ষেত্রে ক্রোমোসোম গুলো নিউক্লিয়ার পর্দার কাছে, কোথায় আসে? নিউক্লিয়ার পর্দার কাছে জড়ো হয়ে ফুলের তুলার মতো অবস্থান করে, একে বুকে বলে। মোস্ট ইম্পর্টেন্ট, এদিকে মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছি? এই যে ক্রোমোসোম গুলো আছে না, প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়? সবগুলো জোট বেঁধে, মানে একসাথে জোট বেঁধে নিউক্লিয়াসের যে কোনো এক পাশে, ধরো চারটা একসাথে হয়ে এই পাশে আসে, বা জট বেঁধে এই পাশে, মানে নিউক্লিয়ার পর্দার কাছাকাছি যে কোনো এক পাশে গিয়ে জড়ো হয়, এবং জড়ো হওয়ার পরে ফুলের তুলার মতো মনে হয়। আর এই যে ফুলের তুলার মতো যে হয়েছে না, এই সাজটাকে বলা হয় বুকে। কি বলা হয়? বুকে। বুকের যদি আপনি ইংলিশ বানানটা দেখেন, ইংলিশ বানানটা চেঞ্জ করুন, BOGUET, বউ গুইট। এটা আবার উচ্চারণ করতে যায় না, বউ গুইট, লাগছে মানুষ এটা। ঠিক আছে, তাহলে নলেজ উচ্চারণ করবা, কেন লড়েছে নাকি? ঠিক আছে, এই যে বানান লিখে রাখছে বুকে বা বুকে। ঠিক আছে, এই বানানটা পরীক্ষাটা আসে ক নাম্বার প্রশ্নে বেশ কয়েকবার আসছে, এবং আশা করি আপনাদের সময় আসবে। যে বুকে কি? বুকে হচ্ছে বলবা যে কোষ বিভাজনের সময় ক্রোমোসোম গুলো ফুলের তুরার মতো হয়ে নিউক্লিয়ার এনভেলপের পাশে বা নিউক্লিয়ার পর্দার পাশে জড়ো হয়, আর এই অবস্থানটাকে বলা হয় বুকে। বুঝে গেছে? বা আমার এখানে লিখে আছে, সুন্দর লিখবে যে পানি কোষের কাছে ক্রোমোসোম গুলো নিউক্লিয়ার পর্দার কাছে জড়ো হয়ে ফুলের তুরার মতো অবস্থান করে, একে বুকে বলে। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট ক নাম্বারের জন্য। ওকে, এরপর আসো, এই যে অবস্থান করলো না, এই যে বুকে সৃষ্টি করলো না, এই বুকে যে সৃষ্টি করলো ক্রোমোসোমের এই ধরনের যে একটা বিন্যাস, এই বিন্যাসটাকে বলে পোলারাইজ বিন্যাস। তাহলে
ক্রোমোসোমগুলো এক পাশে এসে ফুলের তোড়ার মতো সৃষ্টি করে, এটাকে বলে বুকে। আর বুকে এরকম যেটা সৃষ্টি করলো বা এই যেটা বিন্যাস, এই বিন্যাসটাকে বলে পোলারাইজ বিন্যাস। আশা করি এতটুকু বুঝতে পারছো। আর এই কাহিনীগুলো ঘটে আমাদের ল্যাপটপে। এটা কি রে, এটা খুব কঠিন, এটা খুব কঠিন। আশা করি এটা কঠিন না, এটা খুবই সহজ। জাস্ট মনে রাখার বিষয় যে কি কি হয়েছিল, প্রোফেসর মতো চিকন ছিল, সম্পত্তি চলেছিল, জল বিয়োজন করেছিল, রন্ধন বৃদ্ধি পেয়েছিল। আর কি অনুবীক্ষণ যন্ত্র আমরা সেটা দেখতে পাইছি। আর জাস্ট একটা লাইন মনে রাখবো, বুকে। তার মানে কি, লেপটুটিন শব্দ দেখলে মনে রাখবা বুকে। তোমাদের জন্য আরো সহজ হবে। ওই যে লেফটের মানে কি, লেফটে যাওয়া। কি লেফটে যাওয়া, তোমরা বলো না ও না আমার বুকে লেফটে গিয়েছে। কোথায় লেফটে গেছে? বুকে। তো মনে রাখবা লেফটের মানে বুকে। আর বুকে মানে সবগুলা ক্রোমোসোম নিউক্লিয়াসের পর্দার কাছে এসে জমা হওয়া। আর বুকে মানে হচ্ছে এই বিন্যাসটাকে পোলারাইজ হওয়া। ওকে, বুঝা গেছে? আশা করি এতটুকু বুঝা গেছে। যদি এটা বুঝতে পারো তাহলে আমরা পরে ধাপে যাবো। বুঝে গেছে রে? কমেন্টে জানাও। তাহলে আমরা লেফটিন প্রথম, এবার আমরা যাবো জাইগোটিনে। এবার আমরা যাবো জাইগোটিনে। এই যে এবার আসো, এবার আসো আমরা করবো জাইগোটিন। ওকে, জাইগোটিন করবো। দেখো জাইগোটিনটা মূলত ওই যে প্রোমেটাফেসের মতো হুবহু ডিরেক্ট লাইন একটা দিশন। তারপর আমরা জানবো, ঠিক আছে? তো ফার্স্ট আমাদেরকে ফিগার আউট করতে হবে। এই পুরো ফিগারটার নাম হচ্ছে জাইগোটিন। ফিগারটার নাম কি? জাইগোটিন। ওকে, জাইগোটিন। সেই আগের মতো সবকিছু আগের মতো। দেখো ক্রোমোসোম গুলা, সেন্ট্রোমিয়ার, ক্রোমিয়াম, নিউক্লিয়াস সবকিছু আগের মতো, জাস্ট একটু চেঞ্জ হয়েছে। আগে তো আগাবাগা ছিল, রাইট? এবার দেখা যাচ্ছে যে লম্বা দুইটা একসাথে, কালো দুইটা একসাথে, আর সবুজ দুইটা, খাটো দুইটা একসাথে। এই তো মানে সারিবদ্ধ হয়ে থাকছে, এটাই তো। আচ্ছা, মজার কাহিনী হচ্ছে জাইগোটিন, এই জাইগোটিনের যে জাইগোস আছে না, এই জাইগোস শব্দটা হচ্ছে জুড়া। আর টেন মানে তো সুতো, আমরা ফার্স্টেই বলছি এই জুড়া বা জাইগোস, জাইগোস বা জুড়া, যেটা কি এই শোনো, এই শোনো, এই তোমাদেরকে তো তোমাদের ভাষায় না বললে তোমরা বুঝতে চাও না। মানে আপনাদেরকে যদি আপনার যে বিষয়টা খুব ভালো বুঝে ওই বিষয়টার মতো যদি না বোঝায় তাহলে তো আপনাদের মাথায় ঢুকে না। সেজন্য জাইগোটিনটা আপনাদের ভাষায় বোঝানোর ট্রাই করি। কত হচ্ছে যে জাইগোস মানে কি, জুরা। আপনার তো জুরা বললে বুঝেন না, কাপল বুঝেন, কাপল। তাহলে মনে করো কাপল, সিও কাপল, কাপল। আচ্ছা, কাপল মানে কি? এই এদিকে শয়তান বেড়া, মনোযোগ চলে আসে না। স্যার কাপল বলেছেন, কাপল। আচ্ছা, কাপল মানে কি ধরো তো। ফার্স্ট অফ অল ধরো একটা কাপল, এই কাপল মানে কি? মানে একটা ছেলে এবং মেয়ে, ওই ছেলের যে মেন্টালিটি, সেই মেন্টালিটি মেয়ের থাকতে হবে। আর নয় কিন্তু তাদের মধ্যে কাপল হয় না, বান্ডিং হয় না। তার মানে বোঝা গেল দুজনের সেম জায়গা থেকে হতে হবে। মানে সেম জায়গা বলতে দুজনের চাওয়া পাওয়া সেম থাকতে হবে, দুজনের মেন্টালিটি সেম থাকতে হবে, দুজনের মধ্যে মানে সব মিলিয়ে আসলে একই হতে হবে, সবকিছু একই হতে হবে। তাইলেই তো তাদের কাপল হবে, তাই না? কাপল হলে শুধু কি মেন সেম হলে হবে? তার চেয়ে বড় কথা হচ্ছে একে অপরের প্রতি অ্যাট্রাকশন থাকতে হবে, আকর্ষণ থাকতে হবে, তাই না? কাপল মানে কি, একে অপরকে দেখা মাত্র কি আকর্ষণ থাকতে হবে, অ্যাট্রাকশন থাকতে হবে। তার মানে কি, দুজনের প্রতি ফার্স্ট হচ্ছে ওই যে একই থাকতে হবে চিন্তাধারা, মেন্টালিটি। নাম্বার টু হচ্ছে আকর্ষণ থাকা লাগবে। আচ্ছা বলো তো, শুধু কি আকর্ষণ থাকলে হবে? আকর্ষণের কারণে কি কাছাকাছি আসলেন ঠিকই, আসার পর তো চিন পরিচয় হতে হবে, তাই না? একে অপরের সাথে পরিচিত হতে হবে, অর্থাৎ চিন পরিচয় হতে হবে। শুধু কি চিন পরিচয় হলে হবে? তারপর না, চিন পরিচয় হওয়ার পর কি হয়, তারপর না আপনাদের জোড়া বাঁধা, তাই না? আর জোড়া বাঁধার পর তাদের মধ্যে এমন একটা স্ট্রং বাইন্ডিং সৃষ্টি হয়, ফলে কেউ আর অত সহজে তাদেরকে দূরে সরাতে পারে না। আমি কি কি কথা বললাম? নাম্বার এক বললাম যে দুজনের চাওয়া পাওয়া মেন্টালি সেম হতে হয়, মানে সেম। নাম্বার দুই, আকর্ষণ থাকতে হয়। নাম্বার তিন, তাদের মধ্যে চিন পরিচয় থাকতে হয়। নাম্বার চার, তাদের মধ্যে বাইন্ডিং। এই তো চারটে কথা না? তো এই চারটে কথাকে আমরা বায়োলজির ভাষায় প্রকাশ করি। সেম কাহিনী আমাদের ক্রোমোসোমের মধ্যে করে, তারাও কিন্তু এরকম কাপল থাকে। দেখো খুব সহজ ভাষায়। নাম্বার এক, এই ক্রোমোসোম গুলো যেহেতু কালো কালো করে, যেগুলো লম্বা, যেগুলা দুটা সেম, দুটা সেম একসাথে দাঁড়িয়েছে। আবার এইদিকে দুটা দেখবো, তাহলে দুটা কাটো একসাথে দাঁড়াইছে। তার মানে কি, দুটা সেম, দুইটা এক পাশে দাঁড়াইছে। এটাকে আমরা বলি হুমো। মনে আছে 9-10 পড়িয়েছিলাম, ওই যে হুমোজেনাস এবং হেটারোজেনাস। হুমো মানে কি সেম, হেটারো মানে কি আলাদা। তাহলে হুমো মানে সেম, যে ক্রোমোসোম দুইটা সেম তাহলে আমরা বলবো হুমো। এই জন্য আমরা লিখে রাখছি হুমোলুকাস ক্রোমোসোম। স্যার হুমো ক্রোমোসোম বললে কি, হুমোলুকাস কেন লাগে? আমরা পড়াবো বিপরীত অনুপাত পড়াবো। লুকাস মানে কি, সেখানে ক্রোমোসোম বা জিন অবস্থান করে। তাহলে এই যে যে জায়গাটা অবস্থান করে, জায়গাটা হলো লুকাস, সেজন্য আমরা বলছি হোমোলুকাস ক্রোমোসোম। হোমোলুকাস ক্রোমোসোম মানে কি, যেটা দেখতে আকার আকৃতি সেম, ওই যে মেন্টালিটি সেম। তাহলে এই দুটো দেখো খাটো, তাদের মধ্যে কালার সেম, সবকিছু সেম। এই দুটো দেখো লম্বা, তাদের মধ্যে কালার সেম, সবকিছু সেম। ওই যে সেম, একই হতে হবে, সেজন্য আমরা লিখেছি হোমোলুকাস ক্রোমোসোম। তাহলে হোমোলুকাস ক্রোমোসোম কি স্যার? আকার আকৃতিতে একই রকম, আকার আকৃতিতে একই রকম দুইটা ক্রোমোসোমকে, দুইটা ক্রোমোসোমকে
হোমোলোগাস ক্রোমোসোম বলে। তাহলে বুঝা গেছে তাহলে ক্রোমোসোম কি বলে, যে আকার আকৃতিতে একই রকম দুটি ক্রোমোসোমকে হোমোলোগাস ক্রোমোসোম বলে। আর একটু এক্সট্রা মনে রাখবা যে যার একটি আসে আমাদের পিতার দেহ থেকে, আরেকটি আসে আমাদের মাতার দেহ থেকে। ওকে, তাহলে একটা আসলে পিতা থেকে, একটা আসলে মাতা থেকে। তাহলে দুইটার কি আকার আকৃতি সেম, ওই যে আকার আকৃতি সেম। 2 নাম্বার তারা বলছে আকর্ষণ। এবার আসো এই দেখো, হোমোলোগাস ক্রোমোসোমের আকর্ষণের কারণে এই দুইটা একে অপরের প্রতি অ্যাট্রাকশনের কারণে, আকর্ষণের কারণে জোড়া সৃষ্টি হয়। ঠিক আছে, দেখো দুইটা পাশাপাশি আসছে, আকর্ষণ হয়েছে, ফলে তারা জোড়া সৃষ্টি হয়েছে। এই যে জোড়া সৃষ্টি কি হইলে হয়েছিল, চিন পরিচয় থাকতে হয়, এই জন্য লিখে রাখছি। এভাবে জোড়া সৃষ্টি হওয়াকে সিনাপস বলে। ওই যে চিন পরিচয়কে মনে রাখবা সিনাপস, বুঝে গেছে? তাহলে জোড়া সৃষ্টি হইতে বলে সিনাপস। আর এই যে যখন চিন পরিচয় হয়ে যায় তখন তাদের মধ্যে ভালো একটা বাইন্ডিং সৃষ্টি হয়। এই বাইন্ডিংটাকে মনে রাখবা বাইব্ল্যান্ড, বাইন্ডিংটা মনে রাখবা বাইব্ল্যান্ড। এটা লিখে রাখছি, এই জোড়া বাঁধা ক্রোমোসোম গুলোকে বাইব্ল্যান্ড বলে। ফার্স্টে কি বললাম, দুটো হোমোলোগাস ক্রোমোসোম মানে আকার আকৃতিতে সেম দুটো ক্রোমোসোমকে বলে হোমোলোগাস ক্রোমোসোম। যার একটা আসে পিতা থেকে, একটা আসে মাতা থেকে, ওই যে দুজনের সেম দুজনের থেকে আসছে। হোমোলোগাস ক্রোমোসোমের আকর্ষণের কারণে জোড়া সৃষ্টি হয়। তাদের মধ্যে আকর্ষণ ছিল বলে তারা কাছাকাছি এসে জোড়া সৃষ্টি করছে। আর এই জোড়া সৃষ্টি করার জন্য তাদেরকে নিজেদের প্রতি চিন পরিচয় হতে হয়েছিল। তা এই জোড়া সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে সিনাপস বলে। এবং চিন পরিচয় হওয়ার পরে তাদের মধ্যে ভালো একটা বাইন্ডিং তৈরি হয়েছে। অর্থাৎ আমরা বললাম যে এই জোড়া পাতার ক্রোমোসোমগুলোকে বাইব্লেন বলে। আর এই কাহিনীগুলো ঘটে আমাদের জাইগোটিনে। তাহলে জাইগোটিন মানে মনে রাখবা জাইগোস, জাইগোস মানে জোড়া, জোড়া মানে কাপল, কাপল মানে বাকিটা আপনারা আমার থেকে ভালো বুঝেন। আমি কি ঠিক বলেছি রে, নাকি একটু বেশি বলেছি? হ্যাঁ, বুঝা গেছে? তাহলে জাইগোটিনে কি কি কাহিনী, নাম্বার 1 হোমোলোগাস, নাম্বার 2 আকর্ষণ, নাম্বার 3 সিনাপস, নাম্বার 4 বাইবেল। এই চারটা কথা মনে রাখবা, জাইগোটিন খতম। বুঝা গেছে? ওকে, যদি এটা বুঝতে পারো তাহলে আমরা পরবর্তী ধাপে আসি। আমরা এবার দেখবো পেকাইটিন। পরের ধাপ কি রে? পরের ধাপ দেখবো পেকাইটিন। হ্যাঁ, এবার আসো, এবার আমরা পুরো পেকাইটিন। ঠিক আছে, পেকাইটিন মজার কাহিনী হচ্ছে এই যে আমরা এই পর্যন্ত কোষ বিভাজন যা পড়ছি না, তার মধ্যে সবচেয়ে বেশি এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পেকাইটিন। প্রত্যেকটা পরীক্ষায় এটা আসে। স্যার আপনি তো প্রতিটা টপিকসই বলেন স্যার আসে, হ্যাঁ সব কয়টা আসে, তবে সবচেয়ে বেশি আসে এটা। এবং এটাতে খুব মজার মজার কিছু কাহিনী আছে, খুব মজার কাহিনী আছে, বুঝছো? সেজন্য এটা পরীক্ষা স্যারদেরও খুব পছন্দের একটা প্রশ্ন। এমনকি আমি নিজেই যখন আপনাদের প্রশ্নের পরীক্ষা নেই, যে প্রশ্নগুলোর মাধ্যমে তার মধ্যে প্যাকেজিংটা দেই দেয় এবং দেই, এবং অবশ্যই সেটা দিব। সামনে যে পরীক্ষা দিব তাতেও দিব। মনে রাখবা প্যাকেজিং, প্যাকেজিং আসলে খুব বেশি কঠিন না, কিন্তু একটু বোঝার বিষয়। প্যাকেটের 4টা কথা মনে রাখবে, এদিকে 4টা কথা মনে রাখবে। নাম্বার 1 প্যাকেজিং কিন্তু মনে রাখবা টেট্রা। নাম্বার 1 কি মনে রাখবা, টেট্রাড। ঠিক আছে, নাম্বার 2 সিস্টার, নাম্বার 3 ক্লোসিঙ্গম। সিস্টারের মধ্যে আবার দুইটা, একটা হচ্ছে নন সিস্টার। তাহলে টোটাল এই 4টা কথা মনে রাখবা। কি বললাম, টেট্রাড, সিস্টার, ক্লোসিঙ্গম। তাহলে ট্রেডটা, ট্রেডটা মানে কি, এদিকে এদিকে এখানে এর আগে ইয়েতে কি ছিল, এরকম ছিল না? এরকম দুইটা ছিল না, দুইটা ছিল না, এরকম দুইটা ছিল না, ছিল কি না? হ্যাঁ ছিল তো। এটা কি হয়েছে, এটা 5টা, এটা কি হয়েছে 5টা, এরকম দুইটা হয়ে গেছে। কি বুঝলাম, ছিল একটা, তাই না? আচ্ছা বলো তো, ওই যে আমরা বলছিলাম বাইব্লেন্ড, বলছিলাম বাইব্লেন্ড, বাইব্লেন্ড মূলত যে এইরকম যে দুইটা ছিল, এই দুইটাকে একত্রে বলে বাইব্লেন্ড। মানে এই যে চিকন চিকন যখন ছিল সেই অবস্থায় যেটাকে বলে বাইব্লেন্ড, যেটা আমরা গত পর্বে বলছি। কিন্তু এই পর্বে আসার পর দেখলাম যে এই চিকনটা 5টা গিয়ে এরকম দুইটা হয়ে গেছে। এই যে চিকনটা 5টা মানে মোটা হয়ে গিয়ে এরকম দুইটা হয়ে গেছে, এই চিকনটা 5টা এরকম দুইটা হয়ে গেছে। কি হইলো কাহিনী, ছিল একটা বাইব্লেন্ড, হয়ে গেছে দুইটা। এই যে এখন এই প্রত্যেকটাকে বলে ক্রোমাটিন। প্রত্যেকটা কি বলে, ক্রোমাটিন। আমরা প্রথম লেকচারে বলেছিলাম যেগুলো কি বলে, ক্রোমাটিন। এটা আমাদের কথা না, আমাদের কথা হচ্ছে চ্যাপ্টার। চ্যাপ্টার, চ্যাপ্টার মানে এই যে ক্রোমাটিন আছে না, একটা দুইটা তিনটা চারটা, এই 4টা ক্রোমাটিডকে একসাথে বলে চ্যাপ্টার। কি বললাম, তাহলে একটা চ্যাপ্টার মানে কি, 4টা ক্রোমাটিড। তাহলে একটা চ্যাপ্টার মানে 4টা ক্রোমাটিড, আর 4টা ক্রোমাটিড মানে একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে সেন্ট্রোমিয়ার কয়টা, এই যে একটা দুইটা সেন্ট্রোমিয়ার কয়টা, একটা দুইটা, তার মানে কি, চ্যাপ্টার মানে 4টা ক্রোমাটিড, চ্যাপ্টার মানে 4টা ক্রোমাটিড, দুইটা সেন্ট্রোমিয়ার। এমন বুঝতে পাইনি। তাহলে চ্যাপ্টার মানে মনে একটা দুইটা সেন্ট্রোমিয়ার, 4টা ক্রোমাটিড। এবার আসো, এই যে আমি লিখে রাখছি, ধরো এখানে কয়টা আছে, 4টা আছে না, এই 4টাকে একত্রে বলে, এই 4টাকে একত্রে বলে চ্যাপ্টার। চ্যাপ্টার মানে কি স্যার, দুইটা সেন্ট্রোমিয়ার, দুইটা সেন্ট্রোমিয়ার আর দুইটা ক্রোমাটিড, মনে থাকবে? ওকে, আচ্ছা।
বাকিগুলো আমরা অলরেডি জানি, তোমরা তো জানো যে এটা নাম কি, এই যে লিখে রাখছি, এই যে এটাকে বলে ক্রোমাটিড, এটা আমরা লিখে রাখছি। বাকিগুলো আমরা জানি, কোষপ্রাচীর, কোষঝিল্লি, নিউক্লিয়ার পর্দা, সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার আসলে আমরা বলছি সিস্টার এবং নন সিস্টার। এই একটু ফলো করো, এই যে একটু ফলো করো, এই যে আছে না, এই যে এই দুইটা দেখো তো সেম না, ফাঁকা ফাঁকা না, এই দুইটা সেম না, এই যে এই দুইটা, এই যে এই দুইটাকে বলে সেম, যে দুইটা সেম এই দুইটাকে বলে সিস্টার, মানে বোন। সিস্টার মানে কি বোন, যে দুইটা সেম এই দুইটাকে বলে সিস্টার। আবার দেখো এই দুইটাও সেম, এই দুইটাকে বলে সিস্টার। তার মানে বুঝতে পারবে, যে দুইটা সেম এই দুইটাকে বলে সিস্টার, আর যে দুইটা সেম না এই দুইটাকে বলে নন সিস্টার, মানে বুঝতে পারি না। দেখো এইদিকে দিকে, এই দুইটা সেম, এই দুইটা সেম সেম না, এই দুইটাকে আমরা বলছি ক্রোমাটিড, এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। কি স্যার? সিস্টার ক্রোমাটিড। যদি এরকম হইতো যে এটা আর এটা, মানে বুঝছো না, এই যে এটা আর এটা, এই দুইটা, এই খাঁজ কাটা আর এটা, মানে এই দুইটা বুঝিয়ে, এই দুইটা বুঝাইলে সেটাকে আমরা বলতাম নন সিস্টার ক্রোমাটিড। কি বলতাম? নন সিস্টার ক্রোমাটিড। আমি মনে হয় বুঝাতে পারছি, আশা করি। কি বললাম? চারটাকে একসাথে বলি চারটা, তার মধ্যে যে দুইটা সেম, এক মানে একই জায়গা সে দুটোকে বলছে আমরা সিস্টার ক্রোমাটিড। আর যে দুইটা মানে একটা এখান থেকে আসছে, একটা এখান থেকে আসছে, মানে দুইটা দুই প্রান্ত থেকে আসছে, এই দুটোকে বলে নন সিস্টার ক্রোমাটিড। বুঝতে পারছি? ওকে, এবার আসো, তাহলে এই যে আমরা লিখে রাখছি সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। এবার আসো ক্রসিং ওভার। আচ্ছা, ক্রসিং ওভার মানে কি? ক্রসিং ওভার মানে কি? ধরো এই দুইটা কি যদি একে অপরকে এভাবে ক্রস করে, এটাকে বলে ক্রসিং ওভার। যে এটা দুটোকে ক্রস করে কি বলে? ক্রসিং ওভার। আর এই ক্রস চিহ্নটা দেখতে কিরকম? এক্স আকৃতির। দেখতে কিরকম? এক্স আকৃতির। এটাকে এক্স আকৃতির বলে অথবা কায়াজমা বলে, এক্স আকৃতির বলে অথবা কায়াজমা বলে। তাইলে শেষ, তাইলে আমাদের প্যাকেটটি শেষ। এই ছিল মোটামুটি প্যাকেট সম্পর্কে কথাবার্তা। আমি মনে বুঝাতে পারি না, একটু দেখো। এবার আসো মূল কথা, সেটা আমি লিখি। প্যাকেজ মানে মোটা, আর টেন মানে সুতা, এটা আমরা জানি। এবার আসো প্যাকেটের সম্পর্কে আমরা শুরু করি। ক্রোমোসোম গুলো আরো মোটা হয়। প্যাকেজ মানে মোটা, তার মানে কি ক্রোমোসোম গুলো আরো মোটা হবে, এটা তো স্বাভাবিক বিষয়। তাহলে ক্রোমোসোম গুলো আরো মোটা হবে। ছিল এই যে এরকম ধরনের ছিল, এগুলো কি ছিল বলতো? এরকম ধরনের ছিল, এগুলো কি ছিল? বাইব্লেন্ড। এগুলো কি ছিল? বাইব্লেন্ড। এটা লিখছি বাইব্লেন্ডের প্রতিটি ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার, প্রতিটি ক্রোমোসোমের এই যে সেন্ট্রোমিয়ার চারা, এই সেন্ট্রোমিয়ারটা চারা দুটি ক্রোমাটিডে পরিণত হয়। কি বুঝলাম? সেন্ট্রোমিয়ার ছাড়া প্রত্যেকটা ক্রোমোসোম কি হয়? ক্রোমাটিডে পরিণত হয়। প্রতিটি বাইব্লেন্ড দুইটি সেন্ট্রোমিয়ার ও চারটি ক্রোমাটিড থাকে, একে টেট্রা বলে। এই যে কিছুক্ষণ আগে বললাম টেট্রা মানে কি? দুইটা সেন্ট্রোমিয়ার, দুইটা ক্রোমাটিড। এই যে বললাম যে এই প্রতিটি বাইব্লেন্ডের দুইটা সেন্ট্রোমিয়ার, চারটা ক্রোমাটিড থাকে, টেট্রা বলে। এখানে কি নতুন করে কিছু বলার আছে? না স্যার। ওকে, এবার আসো একই ক্রোমোসোমের দুটি ক্রোমাটিডকে বলে সিস্টার ক্রোমাটিড, এবং দুটি ভিন্ন ক্রোমোসোমের মধ্যে দুটি ক্রোমাটিডকে বলে নন সিস্টার ক্রোমাটিড। এই যে সেম যে দুইটা সেটাকে বলে সিস্টার ক্রোমাটিড, যদি আলাদা আলাদা দুইটা হয় তাহলে বলে নন সিস্টার ক্রোমাটিড। এই তো শেষ, আর কি আর কিছু না। তাহলে এই দুইটা এটাও বুঝা গেছে। এবার আসো বলেছি ক্রসিং ওভার। ক্রসিং ওভারটা এইদিকে দেখো, এইদিকে। ক্রসিং ওভারটা মূলত নিজেদের মধ্যে হয়। ক্রসিং ওভার দেখো, দেখো তো এই যে এটা একরকম, এটা একরকম, এই দুটো মাধ্যম কিন্তু একটু কিরকম যেন একটা একে অপরের সাথে লেগে আছে না, একে অপরের সাথে লেগে আছে না, এই লেগে থাকাটাকে বলে ক্রসিং ওভার। আমি কি বুঝাতে পারছি রে? এই আমি কি বুঝাতে পারছি? আমি বলতে চাচ্ছি এই যে এই দুইটা দেখো তো লেগে আছে না, লেগে থাকা এটা কি এরকম হয়েছে, ক্রস হয়ে গেছে না? তো এই লেগে থাকাটাকে বলে ক্রসিং ওভার। দেখো তো এই যে এই আপন দুইটা মানে সেম দুইটাকে রাখছে না স্যার, এইখান থেকে একটা এখান থেকে একটা, মানে কি দুইটা ভিন্ন ক্রোমাটিড একত্রিত হয়েছে, তাই না? আর দুইটা ভিন্ন ক্রোমাটিডকে কি বলে? নন সিস্টার ক্রোমাটিড। তার মানে বুঝা গেল নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভারটা ঘটে। আমি বুঝাতে পারি না, বললাম এটা কি, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, এই দুইটা আলাদা মিলেই তো ক্রসিং ওভার করছে, তাই না? তো আমরা কি বলছি, এই যে দুইটা সেম, এই দুইটা সেম দুইটাকে বলছি আমরা সিস্টার ক্রোমাটিড। আর যদি আমরা যে আলাদা দুইটা এই দুইটাকে বলি তাহলে আমরা বলছি নন সিস্টার ক্রোমাটিড। তাহলে দুইটা নন সিস্টার ক্রোমাটিড মধ্যেই তো আমাদের ক্রসিং ওভারটা করে, রাইট? সেজন্য লিখে রাখছি এই যে দেখো, দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে একই জায়গায় ভেঙে গিয়ে, দুটো কি সেম জায়গায় ভাঙছে না, দুটো সেম জায়গায় ভাঙছে না, দুটো সেম জায়গায় ভাঙছে না, সেম জায়গায় ভেঙে গিয়ে পরস্পর অংশের বিনিময় হয় এবং জোড়া লাগে, একে ক্রসিং ওভার বলে। আমরা ক্রসিং ওভারের উপর পুরো একটা লেকচার দিব, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই ক্রসিং ওভারটা কি, কাকে বলে, কে আবিষ্কার করলো, কিভাবে আবিষ্কার করলো, এই ক্রসিং ওভারটা কেন ঘটে, কিভাবে ঘটে,
কোন অংশগুলো বিনিময় ঘটে এই নিয়ে টোটাল আমরা হয়তো ঘন্টা খানেক করে একটা লেকচার দেবো, ঠিক আছে? ক্রসিং ওভার দেখবো, সে নিয়ে টেনশন করার কিছু নাই, ঠিক আছে? সেজন্য আপাতত এই মানে প্যাকাইটিন সম্পর্কে এতটুকু জানো যে প্যাকাইটিন দশা আমাদের এই ক্রসিং ওভার, এতটুকু জানো, ঠিক আছে? আর এই সংজ্ঞাটা মনে রাখবা, দুইটা নন সিস্টার ক্রোমাটিড একই জায়গায় ভেঙে গিয়ে, দুইটা নন সিস্টার ক্রোমাটিড একই জায়গায় ভেঙে গিয়ে পরস্পর অংশের বিনিময় হয় এবং জোড়া লাগে, একে ক্রসিং ওভার বলে, ঠিক আছে? আর এই ক্রসিং ওভার সময় আমরা বলছি যেটা এক্স আকৃতির কি হয়, জোড়াস্থান এক্স আকৃতির অথবা ক্রস চিহ্নের মধ্যে একটা অবস্থান সৃষ্টি হয়, এই অবস্থানটাকে বলে আমরা কাজমা। কাজমা তাহলে এই যে ক্রসিং যে অবস্থা, এই অবস্থাটা আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি কাজমা। কি বলতে পারি? এই যে লিখে আছে, এই যে ক্রস করছে না, এই ক্রসটিকে আমরা বলি কাজমা। এতটুকু কি ক্লিয়ার? বুঝা গেছে রে? এতটুকু ক্লিয়ার বুঝা গেছে? আচ্ছা এদিকে এদিকে এক মিনিট প্যাকেজিং আসলে অ্যাকচুয়ালি কি করবো? আমরা বললাম যে নাম্বার 1 ক্রোমোসোমগুলো মোটা আছে, ঠিক আছে? নাম্বার 2 আমরা বললাম যে ওই বাইপ্লেন যেগুলো ছিল ওইগুলা মোটা হয়ে দুই পার্ট হয়ে গেছে, অর্থাৎ ক্রোমাটিড হয়ে গেছে। আর যখন ক্রোমাটিড হইলো, একটা এই বাইপ্লেন থেকে আমরা দেখলাম যে একটা সেন্ট্রোমিয়ার হইলো 4টা ক্রোমাটিড হইলো, তাহলে সেম কি হইলো, দুইটা বাইপ্লেন থেকে দুইটা সেন্ট্রোমিয়ার হইলো, আর টোটাল 8টা ক্রোমাটিড হইলো। এখানে আমরা বললাম যে যে দুইটা সেন্ট্রোমিয়ার আর 4টা ক্রোমাটিড, এগুলোকে আমরা বলবো এক কথায় টেট্রাড। বুঝতে পারছি? এরপর আমরা বললাম এই টেট্রাডের মধ্যে যে দুইটা ক্রোমাটিড সেম, এই দুইটাকে বলবো সিস্টার ক্রোমাটিড, আর যে দুইটা ক্রোমাটিড আলাদা অর্থাৎ ভিন্ন, সেই দুইটাকে বলবো আমরা নন সিস্টার ক্রোমাটিড। তারপর বললাম দুইটা নন সিস্টার ক্রোমাটিড একে অপরের সাথে এরকম এরকম লেগে যায়, অর্থাৎ একটা আকৃতিভাবে লেগে যায়, এই লেগে যাওয়াটাকে বলছি আমরা ক্রসিং ওভার, ঠিক আছে? এবং বললাম এই ক্রসিং ওভার যে শেপটাকে বলি কাজমা। এই তো হচ্ছে প্যাকেজ, এর চেয়ে বেশি কিছু আছে? দেহতে বাইরে কিছু আছে? এর বাইরে কিছুই নেই। এটা একটু কষ্ট করে মনে রেখে দিলাম। আশা করি প্যাকেজিং সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে গেছে। বুঝে গেছে? এটা বুঝে গেছে কিনা কমেন্টে জানাও, তাড়াতাড়ি জানাও। আচ্ছা এবার আসে এদিকে, এদিকে দেখো। উপরে আমাদের প্যাকেজিং গেল, এবার ডিপ্লোটিন। তো ডিপ্লোটিন সম্পর্কে আমরা সেম আগের মতো, এই ডিপ্লোটিনের ডিপ্লোস মানে হচ্ছে ডাবল, আর টিন মানে হচ্ছে সুতা। ডাবল সুতা তা ভিন্ন বিষয়, ঠিক আছে? ডিপ্লোটিন মনে আছে আমরা জাইগোটিনে কি কি বলেছিলাম মনে আছে? অ্যাট্রাকশন হয়, কাছে আসে, তারপর জোড়া বাঁধে, সিনাস বাইব্লেন হ্যান্ড, তাই না? আচ্ছা বলো তো, এই কাছে আসার পর এক সময় হয় না যে দুজন দুজনকে আর সহ্য হয় না, ছেড়ে চলে যায়, এদিক সেদিক অনেক কিছু, তাই না? তো এটাকে আমরা কি বলি? ওয়ান কাইন্ড অফ ডিভোর্স। ডিভোর্স মানে কি? ছেড়ে দেওয়া, তাই না? তো মনে রাখবা, জাস্ট এটা ডিভোর্সের স্পেশাল টেকনিক, জাস্ট মনে রাখবা ডিপ্লোটিন শব্দটার সাথে ডিভোর্স শব্দটা মনে রাখবা। ডিভোর্স যদি আমরা না না করুক, কার সাথে যেন ডিভোর্স না হয়, এটা মনে রাখলাম যে ডিপ্লোটিন মানে মনে রাখবা ডিভোর্স। ডিভোর্স মানে কি? একজন আরেকজনের সাথে বিকর্ষণ হয়, বিকর্ষণ হলেই তো, তাই না, ডিভোর্স হয়। আর নাকি আকর্ষণ থাকলে ডিভোর্স হয়? তো ধরো দুজন জন এক সময় তোমাদের বাসায় বলি, যখন যা চাওয়া পাওয়া যা ছিল সব যখন শুষে নেওয়া হয়ে যায়, তখন চাইরা দেয়, ডিভোর্স দেয়। তার মানে কি? ওই যে বিকর্ষণ শুরু হয়েছে, ফলেই তো সে চাইরা দিছে। তারপর দেখবা মনে হয় চারার পর যেন মনে লাগে না, আসলে আর মন মানতেছে না, ওগুলো মনে পড়তেছে, বলতে পারি না কেন, ওই যে একটু মায়ায় জড়াই গেছিলাম। তাহলে বুঝে গেল ডিভোর্স দেওয়ার পরও কেন যেন একটা টান অনুভব হয়, কেন? ওই যে মায়ের কারণ। বুঝেছ? এই দুইটা কথা তোমরা একটু জাস্ট লিখো এখানে, আর কিছু না, তাইলে ডিপ্লোটিন হবে না। তাহলে একটু একটু ফলো করো, একটু দেখো ডিপ্লোটিন কি হয়। আমি যেটা বলতে চাচ্ছি, এই চিত্রটা যদি একটু বড় করি, জুম করি, জুম করি যদি যেটা এরকম, যদি এরকম এরকম, একটু পর দিব, ক্লিয়ার করে দিতে হবে। এই যে দেখো তো, বোতলে পরে আগে আগে যেটা দেখো, ওই যে এই চিত্র, এটা ওটা ভালো করে দেখো, এই চিত্রগুলো ছিল খুব কাছাকাছি, এখানে থাকতে পারো, তাই না? এটা কি একটু দূরত্ব বেড়ে গেছে না? দূরত্ব বেড়ে গেছে না? এটাকে বলে বিকর্ষণ। তাহলে এই দুইটা সেন্ট্রোমিয়ার কি করে চায়, ওরা চায় যে দূরে চলে যেতে, বিকর্ষণ শুরু হয়ে গেছে। কিন্তু কেন বিকর্ষণ হতে পারতেছে না? ওই যে এইদিকে এখানকার, ওই যে এটা কি কাজমা বা ক্রসিং ওভার, এই যেটা লেগে আছে, এই জন্য সেটা মানে বিকর্ষণের কারণে ছুটে যেতে পারতেছে, রাইট? তাহলে এই কাহিনীটা জাস্ট সুন্দর করে মনে করবে, আর কিছু ক্রিপ্টোটা শুধু এটা ছুটে যেতে চায়, অর্থাৎ সেটা বিকর্ষণের কারণে সে ছেড়ে দিতে চায় কিন্তু ছেড়ে দিতে পারে না। এই কাহিনীগুলো গোটে ডিপ্লোটিন। আর এই কয়টা লাইন তোমরা শুধু লিখে দিবা, তাইলে ডিপ্লোটিন খতম। তাহলে আমি যেটা মধ্যে আছি, শুরুতে আমরা কি লিখবো যে এই ধাপে ক্রোমোসোম, ক্রো মানে কি? ক্রোমোসোম গুলো আরো মোটা এবং কাটো। তাহলে এটা মনে রাখবা ডিপ্লোটিনে
ক্রোমোসোমগুলো আরো মোটা এবং খাটো হয়। বাইপ্লেন দুটি ক্রোমোসোমের মধ্যে বিকর্ষণ শুরু, এটা আমরা বললাম। এই যে বাইপ্লেন দুটি, এই যে ক্রোমোসোমের মধ্যে কি হলো, বিকর্ষণ শুরু হয়েছে না, সেটা লিখে রাখলাম। বাইপ্লেন দুটি ক্রোমোসোমের মধ্যে বিকর্ষণ শুরু হয়, যে একে অপরের কাছে দূরে চলে যায়। বিকর্ষণের কারণে এরা বিপরীত দিকে সরে যেতে চায়। বিকর্ষণের কারণে কি, এরা একে অপরের কাছে বিপরীত দিকে সরে যেতে চায়, কিন্তু কায়েজমার কারণে বাধাপ্রাপ্ত। এই যে এটার কারণে, এই কায়েজমার কারণে বাধাপ্রাপ্ত। স্যার কায়েজমা কি এখানে হয়, এখানে হয় না, সেটা ধরো সাপোজ যে কোনো এক পাশে হয়েছে, এই পাশে নাও হতে পারে। মানে কায়েজমা এক জায়গায় হতে পারে, একাধিক জায়গায় হতে পারে। এই লাইনটাও লিখতে পারবে এখানে, যে এখানে এড করতে পারো যে কায়েজমা একাধিক একই বা কায়েজমা কায়েজমা একই বা একাধিক স্থানে, একাধিক স্থানে হতে পারে। কি, কাজমা একই বা একাধিক স্থানে হতে পারে। তো তারা যখন একে অপরের কাছে বিপরীত দিকে সরে যায়, কিন্তু এই কাজমার কারণে ওরা বাধাপ্রাপ্ত। ওই যে মায়ার কারণে আটকা পড়ে যায়। এই মায়াটা দেখো, যখন আটকা পড়লো তখন কি একটা লুপ তৈরি হলো না, এরকম একটা লুপ তৈরি হয়েছে না, লুপ লুপ মানে এই যে এরকম একটা লুপ তৈরি হয়েছে না, এই যে এরকম একটা লুপ তৈরি হয়েছে না, এরকম একটা লুপ। তাহলে ধরো এই যে এই জায়গায়, এই জায়গায় এই যে সেন্ট্রোমিয়ার এরকম, সাপোজ ধরো, ঠিক আছে, এরকম সাপোজ ধরো, ধরো এই জায়গায় কাজ মারে সৃষ্টি হচ্ছে। আর একটু ফলো করো, এই যেটা এই যে দেখো, ভালো করে দেখো, এই ভালো করে দেখো, এটা খুব ভালো করে দেখো। এই যে এটা কি, এটা কাজ মারে সৃষ্টি হচ্ছে না, আবার এই দেখো এদিকে দেখিস না, তাহলে কি হয়েছে অ্যাকচুয়ালি, এই যে এরকম হয়েছে না, লুপ তৈরি হয়েছে না, একটা লুপ তৈরি হয়েছে না। এই যে লুপ তৈরি হয়, যদি সেটা দুইটা লুপ তৈরি করে, এই যে একটা লুপ, একটা লুপ, যদি সেটা দুইটা লুপ তৈরি করে তাহলে একটা ডিগ্রি উৎপন্ন করে, একটা কোণ উৎপন্ন করে। আর যদি একটা হয়, একটা হইলে কিরকম হয়, যদি এখানে হয় তাহলে মানে কি, জাস্ট এভাবে একটা উৎপন্ন করছে, তাই না, তাহলে সে আরেকটা কোণ উৎপন্ন করে। তো এজন্য এখানে লিখে রাখছে সুন্দর করে, যে বিকর্ষণের কারণে কায়াজমার মধ্যে লুপের সৃষ্টি হয়। কি স্যার, লুপের সৃষ্টি হয়। দুটি কায়াজমা থাকলে সেটা 90 ডিগ্রি হয়, এবং একটা কায়াজমা থাকলে সেটা 180 ডিগ্রি হয়। মানে বুঝে নাই, ধরো কোণের কারণে ধরো এই যেটা, এই যেটা এইখানে লুপ সৃষ্টি হয়েছে, যখন বিকর্ষণ শুরু হইলো, এটা একটা কি বিকর্ষণ শুরু, তো এটা কি আস্তে আস্তে এখানে উপরে উঠে যাবে না। কথা আমি বলতে চাচ্ছি, উপরে ওঠা মানে কি, এটা এখান থেকে আস্তে আস্তে এই যে এই 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 এরকম হবে। এটা আস্তে আস্তে কি উপরে উঠতে থাকবে, বিকর্ষণ বিকর্ষণ হতে যাচ্ছে। বিকর্ষণ এটা আস্তে উপরে উঠতেছে, উপরে উঠতেছে, তাহলে এইলো 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 এইলো, এই যে লুপ সৃষ্টি হয়েছে, কারণ এটা যাচ্ছে দূরের সাথে যেতে। বিষয়টা মনে আমি আসলে বুঝাতে পারতেছি। ধরো এই দুইটা, এই দুইটা এখানে লাগানো, দুটা যদি বিকর্ষণ শুরু করে তাহলে কি এরকম হতে 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 এরকম, এই জায়গায় কি এরকম সোজা হয়ে যায় না, সোজা হয়ে যায় না, কারণ এই জায়গায় তো আটকা পড়েছে, এই জায়গায় কি আটকা পড়েছে, কিন্তু সোজা হয়ে যায় না। তো এই যে সোজা হয়ে এই জায়গায় আটকা পড়ে গেছে। এই আটকা যাওয়ার কারণে এটা কি হয়েছে, এরকম সোজা একটা লুপ তৈরি করছে না। আর এই পুরো লুপের কত ডিগ্রি থাকে, তো 180 ডিগ্রি, আমরা কি জানি এখানে কত, 180 ডিগ্রি। তাহলে এখানে কয়টা লুপ, একটা লুপ, তাহলে একটা লুপ থাকলে সেটা কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। এই জন্য লিখে রাখছি, একটা লুপ থাকলে সেটাকে আমরা বলি 180, আর দুইটা থাকলে কিরকম হয়, এই যে এরকম হয়, যেটাকে আমরা বলছি 190, যেটাকে আমরা বলছি 90 ডিগ্রি। বুঝে গেছে, এই কাহিনীগুলো ডিপ্লেটিং কোড, এটা খুবই সহজ, জাস্ট লুপের কথা মনে রাখবা আর বিকর্ষণের কথা মনে রাখবা, তাই না, তো ডিপ্লেটিং খতম। আর চিত্রটা এরকম দেখাই দিল, এই যে দুটার মধ্যে বিকর্ষণ শুরু হয়েছে, ঠিক আছে। আর এগুলোর নাম তো আমরা জানি, টেট্রাড, কাজমা, এই তো, তাই না। ওকে, এটা গেল ডিপ্লেটিং। এবার আসলে আমরা সর্বশেষ ধাপ আমরা দেখবো ডায়াকাইনেসিস। বুঝে গেছে, পাশে এবার ডায়াকাইনেসিস। এবার আসো সর্বশেষ ডায়াকাইনেসিস। এটা হচ্ছে আমাদের এই মিয়োসিস একের প্রোফেজ একের উপপর্বের সর্বশেষ ধাপ ডায়াকাইনেসিস। এটা ওই যে টেলোফেজের সাথে মিল, মানে আমাদের প্রোফেজে যা ঘটেছিল টেলোফেজে ঠিক তার উল্টো ঘটেছিল। সেমলি আমাদের লেফটেন্টে যা ঘটেছিল ডায়াকাইনেসিস ঠিক তার উল্টো ঘটবে। কি কি করবে দেখো, সেম কথা, যেমন শুনতে আমরা বলি, এটা পরে পিকচার পরে দেবে, একটু ফলো, এদিকে ফলো করো। ডায়াকাইনেসিস, ডায়া মানে হচ্ছে বিপরীত পাশ, ডায়া মানে বিপরীত পাশে, আর কাইনেস মানে চলন। মানে বুঝে গেল বিপরীত দিকে চলো, বিপরীত দিকে চলো, বুঝে গেছে। মানে এটা যে কোনো 2 মিনিটে দুইটা চলে যাবে, এটাই বুঝাচ্ছে মূলত। ওকে, এবার আসো আমরা লিখলাম যে বাইপ্লেন্টের নিউক্লিয়াসের কেন্দ্রস্থ হতে পরিধির দিকে চলে আসে। অর্থাৎ এই বাইপ্লেনটা যুক্ত হয়ে একটা এদিক দিয়ে একটা এদিক দিয়ে, অথবা একটা এদিক দিয়ে একটা এদিক দিয়ে, স্যার একটা এদিক দিয়ে এদিক দিয়ে বুঝতে হবে, এদিক দিয়ে এদিক দিয়ে মানে কি, মানে প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, দুইটা সেন্ট্রোল, দুই মেরুতে নরমালি এই দুইটা যুক্ত হয়ে এই পাশে চলে যায়, এই দুইটা যুক্ত এই পাশে চলে যায়, মানে
মানে বিপরীত দিকে চলে যায়, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, দুই কেন্দ্রের দিকে চলে যায়। আচ্ছা, একটু পরে আসতেছি, এই বিষয়ে একটু পড়বো। আবার যেটা মনে রাখো যে বাইবিলিয়ান্টের নিউক্লিয়াসের কেন্দ্রস্থ পরিধির দিকে চলে যায়, পরিধি মানে কি মাঝামাঝি, ঠিক আছে। তারপর বাইবিলিয়ান্টের ক্রোমোসোমের উপর কর্টেক্স জমা হয়, ক্রোমোসোম গুলো আর বিভক্তি লেখা যায় না। যখন দুইটা এরকম হয়ে যায়, যুক্ত হয়ে যায়, তো কর্টেক্স যখন উপরে এসে অনেকগুলো জমাট হয়ে যায়, ফলে আর ওই ক্রোমোসোম গুলোর আর কোনো কোনো বিভক্তি দেখা যায় না। এখন যেমন ক্লিয়ার দেখা যাচ্ছে, ফলে কর্টেক্সের কারণে এগুলা পুরোটা ঢাকা পড়ে যায়, ফলে এটাকে দেখা যায় না। ওকে, এবং সাথে সাথে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যায়। দেখো তো নিউক্লিয়াস আছে, কোথায় যেন ছিল, উদা হয়ে গেছে। তারপর মেমব্রেন উদা হয়ে গেছে, এটা সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, ওই যে আগের মতো। এবং প্রাণী কোষের ক্ষেত্রে বললাম কি, দুইটা সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান করে। এই হাতে গোনা 3-4টা লাইন যদি আপনি এই ডায়াগ্রামে লিখতে পারেন, তাহলে না মোর দেন না, আর পিকচারটা দিতে পারেন। আর মজার কাহিনী সে আসলো, এই যে এখানে না, এই ডায়াগ্রামের ক্ষেত্রে যে কি আছে এখানে দেখো, একটু ফলো করো। এখানে এই যে এরকম আছে না, এরকম আছে না, এটা এরকম, তাই না? সাপোজ ধরো, আচ্ছা, তাহলে যখন একে অপরের সাথে ক্রসিং ওভার করে, ধরো এই অংশটা যদি ক্রসিং করছে, ফলে কি হয়, ওর এই অংশটা এখানে চলে আসে আর ওর এই অংশটা এখানে চলে আসে। মানে আমি আরো সহজ ভাষায় যদি বুঝাই, এই যে কাটা কাটা মানে কেরা বুঝাচ্ছি, এই কাটা কাটাটা এখানে চলে যায়, আর এই যে ফাঁকা স্থানটা এখানে চলে আসে। আমি আসলে বুঝাতে পারি না, মানে যখন একে অপরের সাথে মিলিত হয়, তখন তার নিজের বৈশিষ্ট্য এখানে আসে, এখানকার বৈশিষ্ট্য এখানে যায়। মানে এই যে কি ছিল, এই ছিল না কাটা কাটা, এই কাটা কাটা অংশটা এই যে এখানে চলে আসছে। আরো কি ছিল, ফাঁকা ছিল না, ওই ফাঁকা অংশটা এখানে ছিল। এটা জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি বুঝাইছি। আচ্ছা, বোঝার দরকার নাই। এই ক্রসিং ওভারটা আমরা আপনাদেরকে আলাদা করে নেক্সট ক্লাসে দেখাবো, ক্রসিং ওভার কিভাবে ঘটে, তখন আপনি ডিটেলস বুঝতে পারবেন। কিন্তু এই ছিল মোটামুটি আজকে আলোচনা, অর্থাৎ মিওসিস একের প্রোফেজ একের পুরো 5টা সম্পর্কে। এই 5টার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্যাকাইটিনটা ভালো করে দেখবা, ঠিক আছে। আর এই ফিগার গুলো ভালো করে মনে রাখবা, আশা করি এগুলোতে কমন পড়বে। আজকে আমরা কি কি পড়লাম, আমরা লেপটিন পড়লাম, জাইগোটিন পড়লাম, প্যাকাইটিন পড়লাম, ডিপ্লোটিন পড়লাম, সর্বশেষ ডায়াকাইনেসিস পড়লাম। এগুলো খুব ভালো করে মনে রাখবা, পরীক্ষা আসবে আর নেক্সট আমরা পরীক্ষা নিব, তার জন্য প্রস্তুতি নাও, ঠিক আছে। সবাই নিজের মতো করে পড়ো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।